হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি খুব ভালো আছি। আজকে সন্ধ্যা থেকেই ভাবছি ভিডিওটা করব না এইভাবে দোমনায় ছিলাম। আজকে ঘটনাটা শোনার পর থেকে একটু মন খারাপ বলতে পারো। কালকে রাত্রে থেকেই মনটা খারাপ যখন শুনলাম, তারপরে সকাল থেকে যখন শুনলাম একটার পর একটা, তখন ভাবলাম যে না, একটা ভিডিও করি। আমি কোনো পক্ষ না, কোনো বিপক্ষ না, কোনো কিছু না। আমি একটা মানুষ হিসাবে কিছু প্রশ্ন দালালকে করব, আর কিছু প্রশ্ন ধবলাকে করব। প্রথমে করি দালালকে। দেখ, তোর সংসারেও কিন্তু অনেক অশান্তি, তুই কিন্তু সেগুলো মানিয়ে নিয়ে চলছিস। আজকের ভিডিওতে তুই বলতে বসেছিস যে তোর হাজব্যান্ড নাকি কয়দিন থেকে খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না। তুই রান্না করছিস, ও না খেয়ে চলে যাচ্ছে, টিফিন গুছিয়ে দিচ্ছিস, নিচ্ছে কি নিচ্ছে না সে কিন্তু চলে যাচ্ছে। তোর এত কিছু অসুবিধার ভেতরে তোর একটা কোল আলো করে যে ফুটফুটে সন্তান, এটা তোকে আঘাত দেওয়ার জন্য আমি বলছি না। একবারও ভাবিস না যে আমি তোকে আঘাত দিচ্ছি। আমার শুধু তোকে কিছু প্রশ্ন, তুই একটু রাত্রি জেগে কথাগুলো একটু যদি তোর কাছে পৌঁছায় মনে করিস। কারণ তুইও মানুষ, আমিও মানুষ, আরেকজনও মানুষ। সংসারে প্রবলেম থাকলে যে সংসার ছেড়ে যেতে হয়, এটা তুই বলছিস যে একদম ঠিক করেছে ধবলা। কিন্তু দেখ, তোর সংসারেও কত অশান্তি। তোর শ্বশুর শাশুড়ি মানিয়ে নিতে পারছে না তোকে, তুই তাদের মানিয়ে নিতে পারছিস না, তুই তাদের অ্যাডজাস্ট করে থাকছিস, বা তারা তোকে অ্যাডজাস্ট করে থাকছে। তোর হাজব্যান্ড তোকে ভালোবাসে, হ্যাঁ, হাজব্যান্ড আমাদের ফেলে দিতে পারে না, যেমনই হোক ফেলে দিতে পারে না, বা হাজব্যান্ডকেও আমরা কিন্তু ফেলে দিতে পারি না, যেমনই হোক। তোর অনুযায়ী তুই কিন্তু শিক্ষিত, তুই যেটা বলেছিস, কারণ তোকে আমি পার্সোনাল চিনি না, তোকে যতটা বলেছিস সেখান থেকে বলছি তুই শিক্ষিত। তুই এই মুহূর্তে এসে তুই ফিল করিস আমি আরও একটা বেটার ঘরে যেতে পারতাম। আমি কেন এই ঘরে এলাম তুই নিজেকে প্রশ্ন কর, কথাগুলো মনে করিস কি না। কিন্তু হাজব্যান্ডটা তোর সত্যিই ভালো। তোর মানে ঝড়ঝাপটা যত আসুক, তোকে আগে সে তোর সামনে দাঁড়িয়ে যায়, যে সেই আবহাওয়াটা যেন তার লাগে, বা তোর হাজব্যান্ডে যখন আসে তুই দাঁড়িয়ে যাস। এটাই হচ্ছে সংসার। মানিয়ে নেওয়া, বুক পেতে এই যে তাপগুলো নিয়ে নেওয়া, এগুলোই হচ্ছে সংসার। তুই দেখ করছিস, অথচ একটা মেয়ে পরকীয়া করে বেরিয়ে গেল, তুই তাকে বললি কি বেশ করেছিস। ওই ডালে করলা ছিল, বেশ করেছিস, মাছে করলা ছিল, বেশ করেছিস। দেখ, আজকে ডালে করলা খাচ্ছে, সয়াবিন খাচ্ছে, পুঁই শাক খাচ্ছে, পটল শাটিং মাছ খাচ্ছে, সব খাচ্ছে। তুই কি বলছিস? যেখানে ভালোবাসা আছে সেখানে ওইগুলো আর অ্যালার্জি হয় না। এগুলো তাহলে বদমাইশি। অ্যালার্জি আমাদের মনে থাকে না, আমাদের শরীরে থাকে, ওটা আমাদের রোগ একটা। আমারও অ্যালার্জি হতো, এখন ইদানিং দেখছি আর হচ্ছে না। আমার যেমন চিংড়ি মাছ খেলে হতো, তারপরে তোমার চিংড়ি মাছ, ইলিশ মাছ আর ডিম, এই তিনটাতেই বেশি হতো। তো ইলিশ মাছ তো এখানে পাই না, চিংড়ি মাছটা ওই বছরে 2-1বার খাই, বা মানে কখন একবার খাই 2-3 মাস পর, সে তো অত হয় না। আর ডিমটা খাই, কই ডিমে আর হয় না। হাঁসের ডিম তো পাই না, হাঁসের ডিমে তবে অ্যালার্জি হতো। তো যাই হোক, কিছু মানুষ না সহ্য করে নেয়, আমার এটা অ্যালার্জি আছে আমি ওইটা খেয়ে নেব, এটা করব ওইটা হয়ে যাবে, ওইটা বলছে এটা করব না। তুই দেখ অ্যাডজাস্ট করতে পারছিস, কিন্তু তুই বলছিস তাকে যে ভালো করেছিস, তুই ইনকাম করিস, তাহলে তোকে কেন গুরুত্ব দেয় না, এইরকম একটা প্রশ্ন ধবলাকে করছিস। তাহলে তুইও তো ইনকাম করছিস তোর বরের থেকে বেশি, খাটনি করছিস তোর বরের থেকে বেশি,
কেন তুই বেরিয়ে যাচ্ছিস না? তুই পরকীয়া না কর, তুই তো বেরিয়ে যেতে পারিস, তুই কিন্তু বেরাতে পারছিস না। জানিস তো, হাজব্যান্ড বল, শ্বশুরবাড়ি বল, এগুলো আমাদের ছাতা। এগুলো যখন বিপদে না আমাদের আগলিয়ে ধরে। আরে টাকা পয়সা তো ইনকাম করলে পাওয়া যায়, টাকা পয়সা ইনকাম করলে পাওয়া যায়, কিন্তু এই রকম আগলিয়ে কেউ রাখবে না। যার যায় সেই শুধু জানে যে সে কী হারাচ্ছে। আমি যেমন শ্বশুরবাড়ি হারিয়েছি, দূরে থাকি তো অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি যে দূরে থাকা বা একা থাকার জ্বালা কত, তুইও বুঝিস, কিন্তু বুঝেও কিন্তু ওই কন্ট্রোভার্সি চ্যানেলে বলিস না, তুই ওটা ব্লগ চ্যানেলে বলিস তোর দুঃখের কথা, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে দেখ তোর আর এক রূপ বেরিয়ে আসে। আজ পরের ঘর যখন ভাঙছে না, তখন তুই বলছিস বেশ করেছিস। এটাই শুধু আমার বলার, তুই যখন পরের ঘর ভাঙছে তখন বলছিস বেশ করেছি, মানে বেশ করেছিস। তুই মেয়ে, তুই নিজের পায়ে দাঁড়া, তুই ছেড়ে আয় সব, ছেলেকে নিয়ে আয়। তুই একবারও তো বলছিস না ছেলেটাকে যদি ও নিয়ে আসে ওর কিন্তু অনেক প্রবলেম হবে। হ্যাঁ, আমি বললাম না আজকে কালকে থেকে আমি কথাগুলো অনেক ভাবছি। হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি এটা বলতে পারিস, বা পাড়ার লোকের বেশি মাথা ঘামানো সেটা বলতে পারিস। তোকে আর ধবলাকে মিলিয়ে আমার কথাগুলো, ওর কিন্তু অনেক প্রবলেম হবে। সন্দীপের মা বাবা আছে, বাচ্চাটা যদি থাকে না, সন্দীপের যদি পরবর্তীতে বিয়ে হয়, ওদের যদি মিল হয়ে যায় খুবই ভালো। আমি এখনও বলছি ওদের যদি মিল হয়ে যায় খুবই ভালো, কিন্তু আর হওয়া সম্ভব না। যতদূর এগিয়ে গেছে সব কিছু আর হওয়া সম্ভব না। একটা সম্পর্ক তিক্ততা চলে এসেছে, তিক্ততা মানে তিতো একটা ভাব চলে এসেছে, সেই সম্পর্কে আর মিষ্টতা থাকবে না। আর যদিও চেষ্টা করে ওই মনে চলেই আসবে, সুতরাং ওই সম্পর্ক না আসাই ভালো। সন্দীপ যদি আজকে বিয়ে করে তবে তার মা বাবা আছে, মা বাবা না থাকলেও ছেলেটার বাড়ি আছে। তুই ভালো করে জানিস, তুই বলিস না যে মেয়েদের একটা বাড়ি থাকা দরকার, একটা মানুষের নিজস্ব আইডেন্টিটি থাকা দরকার। সেহেতু ছেলেটার কিন্তু আজ 5 বছর হোক 10 বছর হোক নিজের একটা বাড়ি আছে, একটা অধিকার আছে। আজ ওই বাড়িতে যদি যায়, ধবলা ধর আজ না হোক কাল তো বিয়ে হবেই, ধবলা তো আর একা সিঙ্গেল থাকবে না। আর সিঙ্গেল মাদার হয়ে বাঁচার বাবা খুব সমস্যা, বাবা খুব সমস্যা। আজ ইনকাম করছে, তুই বল তো আজ ইনকাম করছে, কাল যদি ওর ইনকামটা না থাকে ও ছেলেকে মানুষ করবে কি করে? এটা বলতে পারিস লোকের বাড়ি কাজ করে। এত সোজা না, জীবনটা এত সোজা না। অনেকে ভাবে জীবন সোজা, কিন্তু চলতি পথে জীবনটা চলতে গেলে বোঝা যায় এত সোজা না। ডিপলি ভাব, তোর অনেক বুদ্ধি। দালাল তোকে বলছি, তুই মানুষটা এত খারাপ না, মাঝে মাঝে না হিংস্র হয়ে যাস, সেই হিংস্রতাই তোর কিন্তু পতনের কারণ হয়ে যায়। তুই যখন ব্লগ চ্যানেলে থাকিস তখন কিন্তু তোর এক মূর্তি থাকে, নম্র ভদ্র সভ্য, আর তুই যখন এই চ্যানেলে আসিস তখন আর এক রকম মূর্তি ধারণ করিস। আমি জানি কন্ট্রোভার্সি মানেই মুখ খুলতে হবে, তোকেও বলছে, ওকে তুই বলছিস, ঠিক আছে, কিন্তু কারোর সংসার ভাঙার প্রতি তুই যাস না, কারণ জিনিসটা খুব খারাপ। ওদেরকে বুঝে নিতে দে, আর ধোঁয়া দিস না, আগুনে ঘি ঢালা বলে না, সেটা করিস না। একবার তো হলো, একবার ঠেকলি, একবার ঠেকলি। আজ বলতে পারিস তোর হয়ে কথা বলছি, তোর হয়ে বললাম যে আজ এর হয়ে না, ওর হয়ে না, আমি একটা মানুষ হয়ে বলছি। আমার জিনিসগুলো না দেখে দেখে খুব কষ্ট লাগে। কিসের জন্য করছিস? তুই না চিনিস সন্দীপকে, না চিনিস ধবলাকে, না চিনিস কাউকে। তুইও কাউরির না, আমিও কাউরির না। ওদেরকে নিজের মতো চলতে দে, ওদেরটা ছেড়ে দে। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি করব, অবশ্যই করব, কিন্তু সেটা লিমিট রেখে, যেটা দেখব সেটা বলবো। এই তুই কেস কর, এই তুই ছেলেকে নিয়ে আয়, এই তুই নিয়ে আয়, এই কর, এই হক, এইসব না, এইসব না। আমিও কিন্তু সন্দীপকে কোনোদিন বলিনি যে কেন তুমি ধবলাকে নিয়ে আসবা, কেন তুমি এটা
হবে, এটা কেন হচ্ছে না, এটা না, ওদের মনের ইচ্ছা, ওদের চ্যানেল, ওদের মনের ইচ্ছা, ওদের জীবন। আজ যদি ছেলেটা আসে, আমার শুধু ভয় লাগছে কি জানিস তো, ধবলা একা সামলাতে পারবে না। একদিন, দুদিন, 3 দিন ক্যামেরার সামনে ভালো লাগবে, কিন্তু ওই সকালবেলায় ওঠা, ওগুলো নিয়ম করে করতে পারবে না। সকালবেলায় ওঠা, টিফিন বানিয়ে দেওয়া, আর ওই ছেলে যা চঞ্চল, আর ওই বাঁধা ঘরে ও থাকা খুব কঠিন। যে ফ্ল্যাট নিয়েছে না, ও বাঁধা ঘরে থাকা খুব কঠিন। ওই বাড়িটার মধ্যে প্রাণ, মানে কি বলবো, একটা পাখি যেমন ডানা মেলে উড়ে বেড়ায় না, ওই পাখিটা সন্দীপদের বাড়িটা কিন্তু কম বড় না। তুই নিজে নিউট্রাল হয়ে কথাগুলো বলতো। বাড়িটা একদম মুক্ত আকাশের মতো ছুটে বেড়ায়, সেই ছেলে ওই ফ্ল্যাটে থাকবে একদম বন্দি খাঁচায়। দাদু পাবে না, ঠাকমা পাবে না, বাবা পাবে না, শুধু কাকে পাবে, মা। আমি ফোকলার কথা ছেড়ে দিলাম, চল, কাকে পাবে, শুধু মা। তাহলে মাকে নিয়ে ওকে সারা জীবন চলতে হবে। সেই ছেলেটা কি অপরাধ করেছে বলতো, যে ওই পরিবেশ ছেড়ে ও একটা খাঁচায় বাঁধবে? মুক্ত একটা পাখি, আমার বলতে গিয়ে চোখ দিয়ে জল চলে আসছে ভাবলে। ওই ছেলেটা সারা দিন প্রাণ উচ্ছ্বাসভাবে খেলে বেড়ায়, সারা দিন পাকা পাকা কথা, কাকাতুয়ার মতো সারা দিন কথা বলে। আজ পারবে তো ধবলা মানুষ করতে? হ্যাঁ, ধবলা এখানে বলতে পারে আমি যেভাবে মানুষ করব আমার ছেলে মানুষ হবে, সেটা তো আলাদা কথা, সেটা তো বাধ্যবাধকতার মতো ব্যাপার হয়ে গেল, তাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়ে গেল। এই ইগোর লড়াইটা না করে ধবলার দিব্যি যদি সন্দীপকে ভালো না লাগে, তাহলে দিব্যি কিন্তু ডিভোর্সটা দিতে পারতো। ডিভোর্সটা দিয়ে কিন্তু দুজনেই আলাদা হয়ে যেতে পারতো। যাকে আমার ঘৃণা লাগে, যাকে আমি সহ্য করতে পারি না, তার থেকে আমার মনে হয় আলাদা হয়ে যাওয়া ভালো ছিল না? না, এখানে ইগোর লড়াই। আলাদা হয়ে গিয়ে দুজনে ব্লগ করতো, দুজনে দুজনের মতো থাকতো। হ্যাঁ, বাচ্চাটা এর কাছে 2 দিন থাকতো, ওর কাছে 2 দিন থাকতো, বা মা গিয়ে দেখা করে আসতো, কি বাবা গিয়ে দেখা করে আসতো, সেটা আলাদা। কিন্তু ও তো একটা ফ্ল্যাটে থাকবে, ও আলাদা একটা পরিবেশে থাকবে। সারা দিন ওই খেলনাপাতি আর তোমার বই, এগুলোই হবে তখন তার বন্ধু। না থাকবে দাদু, না থাকবে ঠাম্মি। দাদুর সঙ্গে কিভাবে কটার কটার করে সারা দিন কথা বলে। দাদুতে ছোট থেকে স্কুলে নিয়ে গিয়ে বসে থেকে আবার নিয়ে আসে। এগুলো পারবে তো? হয়তো স্কুল গাড়ি দিয়ে দেবে, স্কুলে নিয়ে যাবে, আবার স্কুল গাড়ি নিয়ে চলে আসবে। হ্যাঁ, আর এখানে আর একটা কথাও আসতে পারে, অনেক বাচ্চা তো এভাবেই মানুষ হয়, অনেক বাচ্চা এভাবে মানুষ হয়। কিন্তু আমার কথাটা হচ্ছে যে বাচ্চাটা কী দোষ করেছে যেটা বাচ্চাটা পাচ্ছে সেটা থেকে তাকে কেড়ে নেওয়া হবে? ভুল তো ধবলা করেছিল না, ভুল তো সন্দীপ করেনি। আজ ভুলটা যদি স্বীকার করে নিত, মা বাবা এসে যদি অন ক্যামেরায়, যদি ক্যামেরাটা অন করে লাইভ মতো চালু করে যদি বাড়িতে নিয়ে আসতো মেয়েকে, বা বলতো যে না, যা হয়েছে মানিয়ে নিন। অনেক সময় এটাও দালাল বলেছে, কেন বলবে মানিয়ে নিন, একটা মেয়ের কি জীবন নেই? আরে ছাড়, ওগুলো গল্প, প্র্যাকটিক্যাল জীবন ভাব। আজ যদি কথায় কথায় বলছি তুই ভুল করিস, তুই সবসময় বলিস আমার বর কি রাখবে, আমার শ্বশুরবাড়িই রাখবে না, এটা ম্যান্ডির যখন কথাটা বলিস তখন কিন্তু কথাটা খুব বলিস। আর যদি ভুল করতাম, না রাখতো আমার বর, না রাখতো আমার শ্বশুরবাড়ি, আগে বলতো বাইরে বেরিয়ে যা খুশি করো, তাহলে সেই কথাটা যদি সন্দীপ বলে থাকে, কি ভুল করেছে বলতো? আমি এটা তোকে ট্যাগ করব, দালাল, আমি তোকে এটা ট্যাগ করব। তুই এই কথাগুলো আমাকে আমার চ্যানেল হিসেবে বলতে হবে না, শুধু প্রশ্নের উত্তরগুলো দিস। ও মা হিসাবে অনেক ছোট, সাপোর্ট ছিল ঠাকমা, দাদু, বাবা ওর। সেহেতু একটা ছেলেকে অনায়াসেই মানুষ করতো।
আর তুই সবসময় বলিস যে মেলা দেখতে নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে, ওখানেই নিয়ে যাচ্ছে। এটা কি ছেলের জীবন? ছেলে যখন একা থাকে না, ধর আমি ডাক্তার দেখাতে গিয়েছি, আমার হাজবেন্ড চেষ্টা করবে ছেলেটাকে কিভাবে ভোলানো যায়, কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ও আনন্দে থাকবে, একটু হাসির চেষ্টা করবে। আমিও জীবনে একা থেকেছি। আমার হাজবেন্ড যখন বোম্বে থাকতো না, আমি বড় ছেলে নিয়ে থাকতাম, চেষ্টা করতাম তাকে হাসি, সব জায়গায় চেষ্টা করতাম ওকে গিফট নিয়ে এসে দেওয়ার, চেষ্টা করতাম ওকে ওর গায়ে যেন আঁচড়টা না আসে, আমার কষ্ট হোক। রাত্রে শুয়ে শুয়ে কাঁদতাম অনেক কিছুতে। বিয়ের বাড়িতে ওর বাবাকে আমি মিস করতাম যখন, আমি কিন্তু ওকে বুঝতে দিতাম না। ও মাঝে মাঝেই বলতো যে মা পাপা আসবে না বিয়ে বাড়িতে, সবার পাপা এসেছে। সুতরাং জীবনটা অত সোজা না, জীবনটা খুব কঠিন। এখন এত কষ্ট হলেও ফ্যামিলি ছেড়ে আছি, কিন্তু ওর পাপাকে ওদের ভালোবাসা ছাড়তে দিই না। আমারও ইচ্ছা করে মায়ের কাছে গিয়ে দুদিন থাকি, বাবার কাছে গিয়ে মানে শ্বশুরবাড়ি গিয়ে দুদিন থাকি। এর বাড়ি ওর বাড়ি কলকাতায় গেলে কম আত্মীয়, আমাদের বাঙালিদের কম আত্মীয় বলতো, কিন্তু কি বাইরে পড়ে থাকি কিসের জন্য? ওর পাপার জন্য। অনেক কিছু আমাদের ত্যাগ করতে হয় মেয়েদের। যে আমাদের খাওয়াচ্ছে, যে আমাদের পড়াচ্ছে, যে আমাদের ছাতা, যে আমাদের ভরসা, তাকে কিভাবে হাতটা ছেড়ে দিয়ে চলে যায় বলতো? জীবন তো এই তো গড়ে চলে যাচ্ছে, দেখতে দেখতে 15টা বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়া। আলাদা থাকলে এভাবে দিনগুলোও চলে যাবে। এগুলো ভাবলে না খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। কারণ ছেলেটাকে আলাদা করা কোনো মানেই হয় না। আমি বলছি ও পারবে না। ও যা বাচ্চাটা প্রাণছল, মানে পাখির মতো উড়ে, তোতার মতো কথা বলে, সব কিছু করে, ও মানিয়ে নিয়েছে। ওর মা নেই তাতে কষ্ট হয়েছে, হয়তো কষ্ট হবে না কেন, কষ্ট অবশ্যই হয়েছে, কিন্তু সেটা ভুলে গেছে। নিজে এখন জামা খুলতে শিখেছে, স্নান করতে শিখেছে, নিজে বড় হয়ে উঠেছে, নিজে নিজের ভরসা হতে শিখছে। তুমি এটা খাও পাপা, তুমি এটা করো, দুজন দুজনের ভরসা। আজ যদি মা তো ছেড়ে চলে গেছে, সেখানে তো আর কোনো প্রশ্নই আসে না। 1 বছর হয়ে গেছে, অনেকটা মানিয়ে নিয়েছে, মাও মানিয়েছে, ছেলেও মানিয়েছে। আজকে ছেলেটা বুঝতে শিখেছে। আজ যদি বাবার আঁকড়িয়ে ধরে থাকে, আজ যদি বাবা দাদু ঠাকুমার কাছ থেকে নিয়ে যায়, পরিবারটার কি হবে বলতো? চোখের জলে বন্যা বইবে, সেই চোখের জলের হাই লাগবে না? চোখের জলের হাই লাগবে না? আরে পড়াক না পড়াক, চেষ্টা তো করছে, চেষ্টা তো করছে। নিয়ে গিয়ে বসে থাকা, দাদুতে পড়ানো, ঠাকমাতে দেখা, বাবাতে টেক কেয়ার করা, সব চেষ্টা তো করছে। কিন্তু মা তো সেই চেষ্টাটাও করেনি যে আমি সংসারটাকে একটু মানিয়ে নিই। সে চেষ্টাটা করেছিল। আজ ওই জায়গাটা, আমার প্রশ্ন কথা হচ্ছে, ওই জায়গাটায় তুই রাগ দেখি তোকে, আর রাগ দেখি সন্দীপকে, তোর হাজব্যান্ডের জায়গাটায়। তুই কিন্তু মন্দিরের সময় প্রত্যেকটা সময় বলিস যে যে আমার যদি হাজব্যান্ড হলো তোর মতো কোনো দিন মানাতো না, তাড়িয়ে দিত। যাই হোক, ছেলেটার জন্য কষ্ট লাগছে, তবে আমার কষ্টতে তো কাউরি চলবে না, যেটা হওয়া সেটা হবে। কিন্তু ওদেরকে ওদের জীবনটা চালাতে দে। এখানে আবারও তুই বলতে পারিস যে ওদের তো সংসার ভেঙেই গিয়েছিল, আমি কি করেছি, ওই যে বলিস না, ওইটা খুব গায়ে লাগে। তখন তোর জন্য হচ্ছে না, কিন্তু ওই যে তুই বলিস, ওইটাই মনে হয় যে এই ধোঁয়াটা তোর কাছ থেকেই পাচ্ছে। তুই ওইটাই বলিস না, ওই দোষের ভাগটুকুই হোস না। 1 বালতি দুধে 1 ফোঁটা ছানা, মানে লেবুর রসটা তুই দিস না। ওই অনেক সময় না 1 বালতি দুধে 1 ফোঁটা লেবুর রসই কিন্তু কাজ হয়ে যায়, ছানা কেটে যায়। আবার কোনো সময় 1 বাটি দুধেও একটা পুরো লেবু দিলেও কিন্তু ছানা কাটে না। সেটাই বলছে, ওই দোষের ভাগটুক হোস না রে। কারণ সবার সংসার খুব বড় কঠিন। আমি জানি না, বললাম তো, কথাগুলো কোথায় নিয়ে যাবি, কোথায় ধরবি, কি করবি, আমি কিচ্ছু জানি না। আর তোকে নেদে করছি কারণ একই বয়সের হব,
সেই জন্যই নেদে করছি। একই বয়সে না হলে ছোট বড় হব, যাই হোক, সমবয়সী হলাম কি ছোট বড় হলাম, যাই হলাম, নেদে আমার মনে হলো সমবয়সী টাইপের হলাম, সেজন্য নেদে করতে পারি। বোন হলেও নেদে করতে পারি, দিদি হলেও নেদে করতে পারি, সেহেতু সমবয়সীটাই বললাম সেজন্য। তো চল, ঠিক হবে না, বারবার বলছি ঠিক হবে না, একটু ভেবে দেখিস। ছেলেটা যদি যায়, ছেলেটা পুরো পাখি যেমন খাঁচায় আটকে রাখলে করে না, তড় পাবে। আবারও হ্যাঁ, কিছুদিন পর হয়তো 1 বছর 2 বছর পর হয়তো আবার সে অন্য ছন্দে ফিরে আসবে। তুই কি জানিস সে জায়গাটা ভালো হবে কি খারাপ হবে? বা ধবলা ধর আবার বিয়ে করলো, সেই সন্তানটাকে কোথায় রাখবে বলতো? দাদু দিদার কাছে? সে ঘরে তো মামার বাচ্চা আসবে, ওই বাচ্চাটা জায়গা পাবে? আজ মামার বিয়েতে মায়ের জায়গা হচ্ছে না, সে জায়গাটায় মা যদি বিয়ে করে অন্য জায়গায় চলে যায়, তাহলে বাচ্চাটার জায়গা হবে? এগুলো একটু ভেবে দেখিস। সব সময় আগে কি হবে সেটা ভাবিস, পরে কিছু হচ্ছে এটা ভাবিস না, যে পরে কি হয়েছে, পরে কি হবে, পরে কি হয়েছিল, এগুলো ভাবিস না। কখনো দিদাবাড়ি মানুষ হতে পারবে না, ওই বাড়িতে তো মানুষই হতে পারবে না। চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো। টাটা।